নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি রাধা মাধব। শুরু করছি আজকের সাফ কথা। এ যাবৎ কাল ধরে আমরা দেখছি যে বর্তমানে যে সমস্যা, রাজ্যের এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হয়েছিল 2 মাসেরও অধিককাল আগে, এবং প্রথম পর্যায়ে খসড়া তালিকা প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত আমরা দেখলাম যে শান্তিপূর্ণভাবেই এই পদ্ধতি চলেছে। কিন্তু খসড়া তালিকায় দেখলাম যে 58 লক্ষের থেকেও বেশি লোকের নাম বাদ চলে গেল, যার মধ্যে ছিল বেশিরভাগই মৃত ভোটার এবং আরও অন্যান্য যাদের আনট্রেসড বা যাদের ডবল ট্রিপল এন্ট্রি। কিন্তু যখন হিয়ারিং পর্বটা শুরু হলো তখন আমরা দেখলাম যে শোনা যাচ্ছে 1,36,00,000 মতো ভোটারকে হিয়ারিংয়ে কল করা হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং তারপর থেকে এই হিয়ারিং পর্ব থেকে কিন্তু পরিস্থিতি একেবারে পাল্টে গেল। সেখানে আমরা দেখলাম যে শুরু হলো আন্দোলন, অসন্তোষ, বিক্ষোভ। চাকুলিয়াতে এবং ফারাক্কাতে আমরা দেখলাম সেখানে বিডিও অফিসের ভেতরে অগ্নিসংযোগ, ভাঙচুর, কিছুই বাদ যায়নি। এমনকি চাকুলিয়াতে আমরা দেখলাম যে গান্ধীজির মূর্তিকেও ভেঙে ফেলা হলো। এই সব কিছু দেখে সত্যি এই আন্দোলন আমাদের সত্যি লজ্জার আন্দোলন। কেউ কেউ বলছেন যে নির্বাচন কমিশন যে নতুন করে ফরমান জারি করছে তার বিরুদ্ধেই নাকি মানুষের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। আবার অনেকেই এর পেছনে সুপ্ত রাজনৈতিক কারণও দেখতে পাচ্ছেন। এই সব কিছুই নিয়ে আজকে আমাদের সাফ কথায় উপস্থিত হয়েছেন আমাদের উত্তর দিনাজপুর জেলার বিজেপির অবজারভার বা পর্যবেক্ষক মাননীয় অম্লান ভাদুরী মহাশয়। আমরা তার কাছে যাব, আজকে এই সব বিষয় নিয়েই তার সঙ্গে আমরা ভারত টিভি স্টুডিওতে আলোচনা করব। অম্লানদা, প্রথমে আপনাকে ভারত টিভিতে স্বাগত। নমস্কার। আচ্ছা অম্লানদা, আমরা দেখলাম যে এসআইআর যে পদ্ধতি তার প্রথম পর্যায়ে কিন্তু খুব শান্তিপূর্ণই ছিল, কিন্তু খসড়া তালিকা প্রকাশ পর যখন হিয়ারিং পর্ব শুরু হলো এবং হিয়ারিং পর্বের বিরোধীরা বলছে যে সেখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এক একবার এক এক রকম ফরমান জারি করছে। কখনো বলছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গৃহীত হবে, আবার কখনো বলছে গৃহীত হবে না। এবং এই সমস্ত বিষয় নিয়ে ভোটাররা যখন তাদের ডকুমেন্ট শো করছেন হিয়ারিংয়ে এসে, তাদের কোনো রিসিপ্ট কপি দেওয়া হচ্ছে না। এই সব কিছু নিয়ে দেখা যাচ্ছে আন্দোলন একটা চরম পর্যায়ে গেল, এবং সেখানে গান্ধী মূর্তিকেও ভেঙে ফেলা হলো চাকুলিয়াতে। এগুলো নিয়ে কি বলবেন আপনি? এটা এমন হচ্ছে কেন? মূলত যে বিষয়টা, এসআইআর হচ্ছে আমাদের একটা গণতান্ত্রিক পদ্ধতি, যার মাধ্যমে নির্ভুল একটা ভোটার তালিকা তৈরি করা, যার কাজ। সেই প্রক্রিয়াটা যখন পশ্চিমবঙ্গে আসে তখন প্রথম থেকে আমরা দেখতে পেলাম এখানে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের যারা মন্ত্রী, এমনকি মুখ্যমন্ত্রী, সকলে মিলে এর বিরোধিতা আরম্ভ করলেন, এবং তারা এই গণতান্ত্রিক পদ্ধতিটার বিরোধিতা আরম্ভ করলেন। একটা অপপ্রচার সৃষ্টি করলেন, মানুষের মধ্যে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করে দিলেন, এমন করে একটা বিশৃঙ্খল পরিবেশ কিন্তু সৃষ্টি করার প্রচেষ্টা চালালেন। তার পরবর্তীতে দেখলাম তারা নিজেরা একটু পিছিয়ে গেলেন, পিছিয়ে গিয়ে নিজেরা এসআইআর এ নিজেদের নাম ঠিক করা, ভোটার তালিকায় সেই দিকে মন দিলেন প্রত্যেকেই। এবং তার পরবর্তী যখন এসআইআর এ প্রথম পর্যায়ের নাম বাদ পড়লো, যেখানে মৃত ভোটার বা বাইরে চলে গেছে, একই জায়গায় দুজনের ভোট, সেইগুলো বাদ গেল। তার পরবর্তীতে শুরু হলো, অনেক জায়গায় দেখা গেল যে বাবার নাম একটাই, কিন্তু সেখানে 16 জনের বাবা, সে তার সঙ্গে কোনো রিলেশন নেই। এই সব ডিসক্রিপেন্সিগুলো যখন দেখা যেতে আরম্ভ করলো, কিছু জায়গায় নামের, ধরুন নামের বানান অন্য, কোথাও তালপুষ্য আছে, কোথাও ধন্তাস্য আছে, বাবার নামের সঙ্গে মিলছে না। বাবার নামে একটা আছে, ছেলের নাম, সেখানে বাবার নামটা ছেলের নামে ভোটারের সঙ্গে মিলছে না। এই সবগুলো থাকাতে তাদেরকে সব হিয়ারিংয়ে কল করা হলো, এবং হিয়ারিংয়ে কল করার পরে দেখা গেল সেই ক্ষেত্রে অনেক ভুয়ো ভোটার কিন্তু যেহেতু আইডেন্টিফাইড হয়ে যাবে, সেই কারণে তৃণমূল কিন্তু আবার সেইটাকে একটা উস্কানিমূলক দিল। এবং সেটা আপনি দেখবেন বেশিরভাগই যেখানে গণ্ডগোলগুলো দাঁড়িয়েছে সমস্তটাই সংখ্যালঘু এরিয়ায়, বেশিটাই। তাদেরকে একটা ভয় দেখান যে তোমাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেবে বিজেপি, এবং বিজেপি এবং ইলেকশন কমিশনকে একটা সমর্থক হিসাবে তারা প্রচার করতে আরম্ভ করেছে।
কিন্তু বিজেপির সঙ্গে ইলেকশন কমিশনের কোনো যোগাযোগ নেই। ইলেকশন কমিশন গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটার লিস্ট ঠিক করার কাজ করছে, সেখানে বিজেপির সঙ্গে, কিন্তু এরা এইটাকে পলিটিক্যালি রাজনৈতিকভাবে ইস্যু তৈরি করে এবং বিশেষ করে সংখ্যালঘুদের একটা ভয়ের সৃষ্টি করানো, যেটা 2021-এর আগে এনআরসি নিয়ে যেটা সংখ্যালঘুদের ভয় দেখানো হয়েছিল, সেই সেম জিনিস তৈরি করার চেষ্টা হলো যাতে ভোটটা করা যায় এবং একটা বিশৃঙ্খল পরিবেশ যাতে হয়। সেই ক্ষেত্রে তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় এইসব উস্কানিমূলক দিতে আরম্ভ করেছে এবং তাদের প্রধান কাজ হচ্ছে এসআইআর প্রক্রিয়াটাকে ডিলেট করে দেওয়া বা এটাকে বন্ধ করে দেওয়া বা একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেওয়া। না, তৃণমূল নেতারা যেটা বলছে, ওদের যেটা বক্তব্য, এতদিন তৃণমূলে কোনো বিদ্রোহ ছিল না, তার কারণ তখন হিন্দুদেরও নাম সমভাবে বাদ চলে গিয়েছে সংখ্যালঘুদের সাথে। কিন্তু তারপরে যখন এই যে স্পেশাল হিয়ারিং হচ্ছে এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা শুরু হয়েছে, তাতে তারা বলছে এখানে নাকি সংখ্যালঘুদের টার্গেট করে বাদ দেওয়া হচ্ছে। এই বিষয়টি কি বলবেন? না, এখানে প্রচুর হিন্দুর নাম এসছে, আমরা আপনাদের প্রমাণ করে দেখিয়ে দেবো, প্রচুর হিন্দুর নাম এসছে, যাদের মিলছে না তাদের নাম এসছে এবং মুসলিমদেরও আছে। দেখা গেল মোহাম্মদ ইসমাইল তার ভোটার লিস্টে আছে, কিন্তু ছেলের যে অ্যাডমিট কার্ড এবং ছেলের যে ডকুমেন্টস থাকে সেখানে দেখা গেল ইসমাইল। এইটাকে আইডেন্টিফাইড করতে গেলে তো হিয়ারিং ডাকতেই হবে। হিয়ারিং এ ডেকে তার প্রমাণপত্র না দিলে এটা মিলাবে কেমন করে ইলেকশন কমিশন? এটা তো মিলবে না। এই স্বাভাবিক জিনিসটা কে এরা একটা পলিটিক্যাল রাজনৈতিক রূপ দিয়ে এই গন্ডগোলের সৃষ্টি করার চেষ্টা করছে। এটা প্রথম থেকে এদের উদ্দেশ্য ছিল এবং যখনই এটা দেখছে যে মানুষ একটু বিভ্রান্তিতে পড়ছে বা মানুষ একটু অসুবিধার সম্মুখীন হচ্ছে, এটাতে কোনো দ্বিমত নাই, আমরাও দ্বিমত না, যে আজকে বিভিন্ন কাগজপত্র জোগাড় করা, অনেকের কাগজপত্র জোগাড় নেই, জন্ম সার্টিফিকেট নেই, তারা করছে, একটু হয়রানি হচ্ছে। কিন্তু হয়রানি হচ্ছে ঠিকই, কিন্তু একটা নির্ভুল ভোটার লিস্ট যদি তৈরি হয় সেটা কিন্তু ভারতবর্ষের আমরা যারা নাগরিক আমাদের একটা দীর্ঘস্থায়ী লাভ হবে। কারণ নির্ভুল ভোটার লিস্ট যদি না তৈরি হয় তাহলে কিন্তু পক্ষান্তরে গণতান্ত্রিক পদ্ধতিটাই একটা প্রশ্নের মুখে পড়ে। আমার ভোটার লিস্টই ঠিক নেই, যারা ভোট দিচ্ছে, যারা ভোট দিয়ে নির্বাচিত করছে প্রতিনিধিকে, গণতন্ত্রকে যারা চালাচ্ছে, তাদেরই যদি ঠিক না থাকে মূল জায়গাটায়, তো স্বাভাবিকভাবে গোটা পদ্ধতিটাই একটা গণতন্ত্রের প্রহসনে পরিণত হয়ে যাবে। না, আমরা দেখলাম যে নির্বাচন কমিশন যখন ঘোষণা করলো যে 14টা ডকুমেন্ট, সেই 14 ডকুমেন্টসের মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কিন্তু ছিল, শিক্ষাগত যোগ্যতা। পরে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনে আবার হঠাৎ করে ঘোষণা করে দিল যে মাধ্যমিক অ্যাডমিটকে গ্রহণ করা যাবে না। ঠিক এটা কি মানুষ বিপদে পড়ে গেল না, যে এইরকম ভাবে মানুষকে হঠাৎ করে নির্বাচন কমিশন বলছে যে আমরা মাধ্যমিকের অ্যাডমিট দেখবো না? এবং তারপরে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট সেগুলো জানতে পেরে সুপ্রিম কোর্ট এর মধ্যে নির্দেশ দিয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিটকে গ্রহণ করতে হবে এবং সাথে সাথে যারা ডকুমেন্ট দেবে হিয়ারিংয়ে এসে তাদেরকে একটা রিসিপ্ট কপি দিতে হবে। এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। এটা যদি আগে থেকে দিত তাহলে তো আমার মনে হয় যে এত বড় গন্ডগোল হতো না। কিছু এদের লিয়াজও মেনটেন করতে ভুলভাল হচ্ছে এবং সবচেয়ে এটার কারণ আরো যে স্টেট গভর্নমেন্টের যে মেশিনারিটা আছে সেই মেশিনারিটা ইউজ করা ছাড়া তো ইলেকশন কমিশনের উপায় নাই। সেই এসডিও বিডিও তার যে মেশিনারি, সেই মেশিনারিকে ইউজ করা ছাড়া ইলেকশন কমিশন কিন্তু এই কাজটা করতে পারছে না এবং সমস্ত জায়গায় বেশিরভাগ ক্ষেত্রেই নবান্ন থেকে ডাইরেক্টলি চাপ দিয়ে এই সমস্ত মেশিনারিকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে, যাতে মানুষ আরো বেশি বিভ্রান্ত হয়, আরো বেশি মানুষকে অসুবিধায় ফেলা যায়। এই মেশিনারিগুলো সেই দিকে কাজ করছে। যেমন কি হয়েছে, এই এসিআর এর এই 1 মাসে অনেক ভিডিও আছে যারা এসিআর কাজটা করছে। এটা কিন্তু টাফ কাজ, এসিআর এর কাজটা খুব মনোযোগ সহকারে করতে হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে এদেরকে রাজ্য সরকার ওই টাইমটাতেই আরো বিভিন্ন কাজের দায়িত্ব দিয়ে দিচ্ছে সরকারি কর্মচারীদের, যাতে এই কাজটা বিঘ্নিত করতে পারে, সঠিকভাবে না করতে পারে, অসুবিধায় পড়ছে। এই নানা রকম জিনিসগুলো হওয়াতে অসহযোগিতার একটা বাতাবরণ তৈরি হয়েছে। এর ফলে মানুষ আরো বেশি হয়রান হচ্ছে। মানে অসহযোগিতা আসছে রাজ্য সরকার থেকে। রাজ্য সরকার থেকে আপনারা যদি একটু খোঁজ নেন, ভিডিওদের সঙ্গে কথা বলেন পার্সোনালি ভাবে, তাহলে দেখবেন যে ভিডিওরা এসআইআর প্রক্রিয়াটা করছে যখন, বা ভিডিও অফিসের স্টাফরা কি হচ্ছে, তখন তাদেরকে আরো অনেক কাজ দিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যদি কোনো ভোটার তার হিয়ারিং এ যায় এবং ডকুমেন্ট শো করার সময় তার পছন্দ মতো বিএলএ কে রাখতে পারবে। এবার তৃণমূলের বিএলএ কিন্তু সর্বত্র বিরাজমান, আমরা কিন্তু বিরোধীদের কোনো বিএলএ সেইভাবে দেখতে পাচ্ছি না, যদিও আপনাদের কিছু আছে, সব জায়গাতে কিন্তু তৃণমূলের আবার বিএলএ আছে। তো এই যে বিএলএ 1 মানে বিএলএ 1, এই বিএলএ 1 তৃণমূল যেহেতু আধিপত্য বিস্তার করবে, সেই ক্ষেত্রে কি আপনাদের কোনো ব্যাকফুটে চলে যাবেন আপনারা? বিএলও বা অনেক জায়গায় তৃণমূলের বাহিনী আছে যারা অন্য দলের বিরোধী বিএলওদের ঢুকতেই দিবে না হয়তো ওখানে,
তারা যেতে পারবে না, ভয় দেখাবে। কিন্তু ডকুমেন্টস তো আর মিথ্যা কথা বলবে না, ওই জন্য ডকুমেন্টসের ব্যাপারে কিন্তু ইলেকশন কমিশন খুব স্ট্রিক্ট মেজার নিয়েছে। ডকুমেন্টস তো মিথ্যা কথা বলবে না, ওখানে বিএলও বলে যে একে নিতে হবে মানে ফেভার করতে পারবে না। না, আপনার ডকুমেন্টারি এভিডেন্স তো কিভাবে ফেভার করবে? বিএলও এসে কিছু করতে পারবে না। ও কি করতে পারে? ভয় দেখাতে পারে। ও কাউকে বললো তুমি হিয়ারিং এ যাবা না, ওর দেখা গেল বিরোধীদের ভোটার, তাদেরকে হিয়ারিং এ যাওয়াটা বন্ধ করে দিল, যেতে পারবে না। কিন্তু ও এই জিনিসটা করতে পারবে না যে ভুয়ো ভোটারকে ভোটার লিস্টে নেওয়া বা ইনক্লুড করা, সেটা তো করতে পারবে না। আরেকটা যেটা মতুয়াদের নিয়ে একটা কথা যেটা চলছিল, যে মতুয়া সম্প্রদায় তারা নাগরিকত্ব পাবে কিনা এখন সঠিকভাবে কিন্তু কারো বিশ্বাস নেই। এখন যারা সিএএ করেছে তারাও কিন্তু এখনো সবাই নাগরিকত্ব পায়নি। আমরা এর মধ্যে দেখলাম আমাদের রায়গঞ্জের একজন বিজেপি নেতা বাবুলাল বালা, রায়গঞ্জ কলেজের একজন অধ্যাপক, তিনি কিন্তু সিএ ফর্ম করে তার নাগরিকত্ব পেয়েছেন। তো এই বাবুলাল বালার মতো কি সবাই পাবে, কি মনে হয়? এইখানে আপনাকে আরেকটা বলছি, এইটা যারা পরিষ্কার সিএ আইনে বলা আছে, যারাই ধর্মের কারণে অন্য দেশ থেকে বিতাড়িত হয়ে এখানে আসবে তারাই শরণার্থী। সে মতুয়া হতে পারে, ব্রাহ্মণ হতে পারে, ব্যানার্জি চ্যাটার্জি হতে পারে, খ্রিস্টানরা হতে পারে, তারা হতে পারে। তাদেরকে আমাদের ভোটার লিস্টে এখানে ইনক্লুড করতে পাবে। এবার কি হলো, প্রথম থেকেই এইটা নিয়ে তৃণমূল কিন্তু রাজ্য সরকার এটা বিভ্রান্তি সৃষ্টি করালো, যেখানে তারা অনুপ্রবেশকারীকে বাদ দেওয়ার যে কথাটা বলা হয়েছে, সংখ্যালঘু যারা আছে তাদেরকে যে বাদ দেওয়ার কথা বলা হয়েছে, কারণ তারা ধর্মীয় কারণে আসছে না, এটা ক্লিয়ার। সেই কারণে এইটাকে একটা হচপচ করার জন্য এরা কিন্তু সমস্ত জায়গায় বললো সিএ ফর্ম ফিল আপ করতে হবে না। এমনকি দেখা যাবে অনেক হিন্দুরা সিএ ফর্ম ফিল আপই করেনি, এটা বাস্তব। আমরা চেষ্টা করেছি কিন্তু অনেকে করেনি, কারণ তাদের মাথায় মমতা ব্যানার্জি সবসময় বলছেন এবং তার নেতারা মন্ত্রীরা যে কেউ তোমাদের নাগরিকত্ব থেকে বাদ দিতে পারবে না, কেউ ভোটার লিস্ট থেকে কাটতে পারবে না। এই যে একটা ভ্রান্তিমূলক কথা এবং এটা সাংবিধানিকভাবে একটা ভুল কথা, কারণ আইন যেখানে পাস হয়ে গেছে সেই আইনের বিরোধিতা করা, সেটা কি রাজ্য সরকার করতে পারে? সেটা করে যাচ্ছে। কিন্তু যারা সিএএ ফর্ম ফিল আপ করেছে, হ্যাঁ, তারাও যদি এর মধ্যে যদি নাগরিকত্ব না পায়, আর তো সময় নেই, 14ই ফেব্রুয়ারি হচ্ছে ফাইনাল লিস্ট পাবলিকেশন আছে, এর মধ্যে তারা যদি নাগরিকত্ব না পায় তাহলে তো তাদেরও ভোটাধিকার থাকবে না। এখন সেই টাইম বাড়তে পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা কনসিডার করতে পারে না। তাহলে কি তাহলে যেই মতুয়ারা সিএএ ফর্ম ফিল আপ করেছে তারাও তো বিপদে পড়লো কি না? বিপদে পড়ার ব্যাপার নেই। শুনুন, একটা কোনো দেশের একটা সিস্টেমকে ঠিক করতে গেলে মানুষের কিছুটা হয়রানি হচ্ছে, এটা আমরা স্বীকার করছি, কিন্তু আমাদের সিস্টেমটা ঠিক করতে হবে। আজকে যখন সিএটা পেয়ে নাগরিকত্ব যখন মতুয়ারা পেয়ে যাবে, তাদেরকে তো আর কেউ ব্ল্যাকমেল করতে পারবে না। এই তৃণমূলকে ব্ল্যাকমেল করছে, সিপিএমকে, কংগ্রেসকে ব্ল্যাকমেল করছে, তাদেরকে তো আর ব্ল্যাকমেল করতে পারবে না। সেই জিনিসটা তাদেরকে বোঝা উচিত এবং সবার যারা হিন্দুরা আছে তাদের সকলকে সিএ ফর্মটা ফিল আপ করা উচিত এবং সেইটার পদ্ধতিটা ডিলে হচ্ছে বা কিছু হচ্ছে সেটা আমরা অবশ্যই জানাবো, যাতে সেটা স্পিডি অ্যাকশন হয়ে যায়। এটা তো 15 দিনে দেওয়া সম্ভব। সিএর যে প্যাটার্ন আছে এবং অনলাইনে যা আছে সেটা 15 দিনে করা সম্ভব। কিছু ক্ষেত্রে বললাম না, রাজ্য সরকার এখানে টোটাল মেশিনারিটার বিরোধিতা করছে এবং সচেতনভাবে বিরোধিতা করছে, যাতে এই গোটা পদ্ধতিটা ডিলেড হয় বা ভেস্তে যায়। সেই কারণে এই অসুবিধাগুলো মানুষ পড়ছে, মানুষ হয়রানি হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে সুপ্রিম কোর্ট এই নির্দেশগুলো দেওয়ার পর ইলেকশন কমিশনকে, যে বিজেপিকে এবার কোর্টে হারালাম এবং সামনে আমরা ভোটে হারাবো। এই বক্তব্য নিয়ে আপনি কি বলেন? আরো অনেক বড় বড় বক্তব্য দেয় যে আপনারা ভোটে হারবেন, সবাইকে সবাইকে এই করে দিবে, ও সে বড় বড় বক্তব্য দেয়। কোর্টে এই প্রশ্নে হারার সঙ্গে ভোটে হারার কোনো আকাশ পাতাল তফাৎ, তার সঙ্গে এটা কোনো মিলেই না, তার সঙ্গে মিলই নাই। ও এসব নিজের মন গড়ন কথা, ও বড় বড় কথা বলছে নিজের মতো করে বলছে। আজকে পুরুলিয়াতে বলেছে যে বিজেপিকে ভোট দেবেন না, বিপদে পড়ে যাবেন, তার কারণ লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। আপনারা কি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবেন? লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার তো কোনো কথাই আমরা বলিনি, বরঞ্চ আমরা বলেছি লক্ষ্মীর ভান্ডার আমরা কিছুটা বাড়িয়ে দিব, আমরা যদি আসতে পারি আমরা বাড়িয়ে দেব। এবং আশ্চর্যজনক ভাবে দেখবেন, ও মালদার মিটিং করে গেল, তার পরবর্তী যেখানে মিটিং করছে মিটিংয়ে লোক হচ্ছে না। গতকালের মিটিংয়ে লোক হয়নি অভিষেক ব্যানার্জি, ওরা আতঙ্কিত হয়ে আছে তো একদম সিএ নিয়ে, এটা নিয়ে, এসআইআর নিয়ে চরম আতঙ্কিত হয়ে আছে। কারণ এর ফলে একটা বড় পার্সেন্টেজ ভোটার তো বাদ হচ্ছে, যেটা এরা ওই পরবর্তীকালে ভুয়ো ভোট হিসাবে এটা দিয়ে দিত প্রতিটা বুথে, সেইটা তো চলে গেছে। সেই ভোটটা যদি চলে যায় তাহলে তো এদের 10% ভোট অটোমেটিক কমে যাবে, গভর্নমেন্ট থেকে অটোমেটিক চলে যাবে। এইটা তারা ভয় পাচ্ছে, কারণ আমরা ভারতীয় জনতা পার্টি সিএর ভরসায় আমরা ভোট করি না।
বা এসআইআর এর ভরসা আমরা ভোট করি না। আমাদের নিজস্ব সংগঠন আছে, সারা ভারতবর্ষের সরকারে আছে, আমরা আমাদের যে সংগঠন আছে সেই সংগঠনের শক্তিতে আমরা ভোট করব। এসআইআর হোক না হোক, এসআইআর নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। এসআইআর গণতান্ত্রিক পদ্ধতি, মানুষ সঠিকভাবে করুক, এটা আমরা চাই। না, আমরা দেখতে পেলাম যে বিগত দিনগুলোতেও যে তৃণমূল সরকার যারা প্রচার করছে যে বিভিন্ন সামাজিক স্কিম তারা মানুষের জন্য নিয়ে এসেছে, তা আমাদের লক্ষ্মী ভাণ্ডার আছে, কন্যাশ্রী আছে, রূপশ্রী আছে এবং ইত্যাদি ইত্যাদি, এই যে স্কিমগুলো, এই স্কিমগুলো নাকি তৃণমূল বলছে যে তাদের ভোটের উৎস। তাহলে এদের এগেনস্টে অল্টারনেটিভ আপনারা ফাইট করবেন কি করে এই উৎসগুলোর এগেনস্টে? মানুষ যখন তার ভবিষ্যৎ চিন্তা করবে না, যখন দেখবে, মানে কি কি চিন্তা করবে মানুষ এর এগেনস্টে, কি চিন্তা না করবে? বলছি, যখন দেখবে, কারণ মানুষ তো একটা ফেসিলিটি পেয়ে যাচ্ছে। আজকে যেভাবে বেকারত্ব বেড়েছে, মানুষ কাজ পাচ্ছে না, আজকে 72-73 লক্ষ মানুষ বাইরে, পশ্চিমবঙ্গ থেকে বাইরে কাজ করতে যেতে হচ্ছে, এই পরিস্থিতিটা দিনে দিন বাড়বে। সেখানে মানুষকে একটা বুঝতে টাইম দিতে হবে যে আমি বাড়ির লোক 1000 টাকা পেয়ে গেলাম, একটা কন্যাশ্রী পেয়ে গেলাম, এটাতেই আমার সারা বছর চলবে না, আমার ছেলেটার চাকরি দরকার, আমার বাড়ির লোকটার কাজের দরকার। এটা বুঝতে টাইম লাগবে, তো মানুষ বুঝতে শুরু করেছে এটা। অতএব ওদের এই যে ভোট কেনার যেই হালকা পদ্ধতি, এই পদ্ধতি এটা বেশি দিন কার্যকর হবে না, কারণ এইভাবে এটা চলতে পারে না। মানুষ এটা বুঝতে পারবে, কারণ একজন আজকে একটা পরিবারে, না আপনারা তো বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার আপনারা বাড়িয়ে দেবেন, তাহলে ভোট কেনার পদ্ধতিতে একই তো ঘটনা ঘটে গেল। সিস্টেমে আছে, আমরা সিস্টেমটাকে হঠাৎ করে উঠাবো কেন? আমরা সিস্টেমটাকে তখনই উঠাবো যখন আমরা রাজ্যের এই পরিবেশটাকে ঠিক করে কর্মসংস্থান করে দিতে পারবো। আমরা যখন কোনো চাকরির ব্যবস্থা করে দিতে পারবো, আমরা অবশ্যই তখন উঠাবো। আমরা তো আমাদের লক্ষ্যটা হচ্ছে এখানে শিল্পায়ন করা, এখানে মানুষের সঠিকভাবে চাকরির ব্যবস্থা করা, মানুষের কর্মসংস্থান করা, কারণ মানুষের যাতে অভাব মিটে সেই ব্যবস্থাটা করা। আজকে মোদিজি যেটা বলছেন সেইটা করা। এবং আমাদের সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার যে আজকে এরা এই প্রকল্পগুলোর কথা বলছেন, তবে বেশিরভাগ প্রকল্পের টাকায় কিন্তু আপনার বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, সব প্রকল্পের 80% টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়। সেই প্রকল্পগুলোর নাম পাল্টিয়ে মমতা ব্যানার্জি এখানে প্রকল্পগুলো করে মানুষকে ভালো হওয়ার চেষ্টা করছেন। আজকে আয়ুষ্মান ভারত, আজকে মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়েও ছাড় পাবে, সেটাকে তিনি বন্ধ করে রেখেছেন। কৃষি বিমা বন্ধ করে রেখেছেন, কৃষি নিধি সেটা বন্ধ করে রেখেছেন, বন্ধ করে মানুষকে ঠকাচ্ছেন। ন্যায্য টাকাটা মানুষ যাতে না পায় সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে, সেটা তিনি করছেন। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এনআরজিএস কোটি কোটি টাকা লুটপাট করে হয়ে গেল 18 সাল থেকে 22 সাল পর্যন্ত। আজকে যখন কোর্ট অর্ডার দিল, কোর্টে অন্ততপক্ষে 100-র উপরে পিটিশন ফাইল হয়েছে এনআরজিএস এর বিরুদ্ধে, তখন সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে বন্ধ করেছে, বলছে তোমরা সঠিক হিসাব দাও, আমরা ছাড়বো। কিন্তু তারা তারপরও সঠিক হিসাব দিবে না, তারা ঠিক করে নিয়েছে যে সঠিক হিসাব দিলে তাদের নেতা মন্ত্রীরা জেলে ঢুকে যাবে, প্রধানরা সব জেলে ঢুকে যাবে। কেমন করে দিবে? তারা দিচ্ছে না। এর ফলে তো মানুষের ব্যাপক ক্ষতি হচ্ছে, কর্মসংস্থান সারা পশ্চিমবঙ্গে চলে গেছে। আপনার 72-73 লক্ষ লোক বাইরে কাজ করতে যাচ্ছে। আজকে কেবলমাত্র যে আমরা ভাবছি লেবার শ্রেণী কাজ করতে যেত না, যে কম্পিউটার ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে এই যে সব বেঙ্গালুরুতে আপনি যদি দেখেন, সব বাঙালি, বাংলা ভাষা বেঙ্গালুরুতে সেকেন্ড ভাষা হয়ে গেছে, এত ছেলে পেলে যাচ্ছে। কারণ আজকে এখানে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার সেক্টর 5-এ 18,000 টাকা পায়, ওখানে গিয়ে 7,000 টাকা পাচ্ছে। 18,000 টাকা একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার পাচ্ছে, এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার পশ্চিমবঙ্গে। এইটা তো মানুষ বুঝতে পারছে, কেবলমাত্র এই লক্ষ্মীর ভাণ্ডার আর কন্যাশ্রী আর এগুলো দিয়ে বেশি দিন চালানো যাবে না। মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ সচেতন মানুষ, জনসাধারণ সম্পূর্ণভাবে বুঝতে পারছে এইভাবে সস্তা ভোট কিনা রাজনীতি। বিধানসভা ভোটের আগে তৃণমূল এই সোশ্যাল স্কিমগুলো ছাড়াও আরেকটা যেটা হাতিয়ার করতে চলেছে, সেটা হচ্ছে যে বাংলা এবং বাঙালি অস্মিতা। এবং তারা বলছে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদের পশ্চিমবঙ্গে বসবাসকারী বাঙালি যারা কাজ করতে যাচ্ছে তারা বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে, সেখানকার পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে, গ্রেপ্তার করছে, তাদেরকে ডিটেনশনে রেখে দিচ্ছে বিভিন্নভাবে। তো এই জিনিসগুলোকে আপনারা মোকাবিলা করবেন কি করে? এই যে বাঙালি আনাটা নিয়ে আপনি কি করবেন? বাঙালি আনাটা যেটা প্রচারে আনছে, এইটা আমি দিল্লিতে গেছিলাম। দিল্লির, আপনাকে আমি বলছি আমার নিজের অভিজ্ঞতা, আমি দিল্লির বাঙালি বস্তিতে গেছিলাম মাস 3 আগে। ওখানে যেটা ঘটনা হচ্ছে, ওখানে বাঙালি বস্তিতেও কিছু বাংলাদেশি রোহিঙ্গারা আসছে, এবং ওখানে যারা আমরা ওয়েস্ট বেঙ্গলের বাঙালি তারাই ওদেরকে চিহ্নিত করে দিচ্ছে যে এরা আছে, এদের জন্য আমরা বিপদে পড়বো। তারা কেউ মমতা ব্যানার্জিকে ভালো করছে না। তারা আজকে যারা বাইরে কাজের কর্মসংস্থানের জন্য গেছে, তারা বলছে যে আজকে মমতা ব্যানার্জির এই হাওয়া তোলাতে আমরা বাইরে আমাদের অসুবিধা হচ্ছে, বাইরের মানুষ আমাদেরকে রিজেক্ট করছে, কোনো জায়গায় কাজ দিতে চাইছে না। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কর্মসংস্থান নাই, আমরা তাহলে করবোটা কি? আমাদের পরিবার নিয়ে আমরা করবো কি? এই একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি করছে। আর নিজে এখানে এসে এই ভুয়ো প্রচার করে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। আর বাঙালির কথা কাকে বলছে?
আমাদের যে ভারতীয় জনতা পার্টি, আর সৃষ্টি করেছে তো বাঙালি, শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে আমাদের অতুল প্রসাদ সেন জগৎসভায় ভারত আবার শ্রেষ্ঠ আসন নেবে, কার কথা এটা অতুল প্রসাদ সেন বাঙালির কথা। সেই কথাটা মোদীজি আজকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। আজকে বাঙালির সঙ্গে ভারতীয় জনতা পার্টি ওতপ্রোতভাবে জড়িত, শ্যামাপ্রসাদের সঙ্গে জড়িত। আজকে যে বাংলা ভাগ হয়েছে, হিন্দুদের যে স্থায়ী ল্যান্ড পেয়েছে আজকে পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদের জন্য, তার আন্দোলনের জন্য। তো বাঙালির সঙ্গে ভারতীয় জনতা পার্টিকে তিনি আলাদা করবেন কেমন করে? তিনি করতে পারেন, তিনি গ্রেটার বাংলাদেশের কথা বলবেন, যেখানে সংখ্যালঘুদের অধিপত্য হবে, ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তার কথাতেই সব। তিনি জয় বাংলার স্লোগান দিচ্ছেন, বাংলাদেশের স্লোগান। আর পশ্চিমবাংলার স্লোগান নেই, বাংলাদেশের স্লোগান ধার করতে হচ্ছে তাকে, জয় বাংলা, ওটা আমাদের স্লোগান। আচ্ছা, এবার একটু রাজনীতিক অন্য প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে যে সম্প্রতি আমরা দেখলাম যে হুমায়ুন কবির তৃণমূল থেকে বেরিয়ে এলেন এবং হুমায়ুন কবির একটা দল তৈরি করলেন, এবং মূলত সংখ্যালঘু সম্প্রদায় হুমায়ুন কবিরের সাথে একটা অংশ রয়েছে। পাশাপাশি এই রাজ্যে আসছে মিম এবং নওশাদ সিদ্দিকী, সাথে কংগ্রেস, এবং এদের যদি জোট হয়, নন বিজেপি এবং নন তৃণমূল যদি রাজ্যে নতুন করে জোট তৈরি করে, তাহলে আখের লাভ কার হবে? শুনুন, মানে এর থেকে বিজেপি লাভ নিতে পারবে? আমার যে ধারণা, এরা জোট করে খুব বেশি কিছু করতে পারবে না। এইটা আমাদের মুখ্যমন্ত্রীর প্ল্যান, এদেরকে যাতে মুসলিম যে ওদের কি বলবো ওটাকে, মুসলিম যে ওদের সেন্টিমেন্টটাকে, সেটাকে এটাকে কাজে লাগানোর জন্য এদেরকে ডাইরেক্টলি করলে তো সমস্যা সমাধান হবে না। এরা এইসব করছে। উনি বলছেন কি, আমি একটা চাল থেকে কাপড় বাদ দিয়ে দিলাম, মানে চাল থেকে একটা চাল, পচা চাল আমি বাদ দিয়ে দিলাম হুমায়ুনকে। কিন্তু আপনি বলেন তো, আমাদের বাড়িতে মা বোনেরা যখন ভাত রান্না করে তখন কি করে? একটা চাল চেপে বুঝতে পারে কিনা যে গোটা হাড়ির চালটা কি আছে? তো এই হুমায়ুন ওদের এমএলএ তো করে তৃণমূলের, ওকে দেখে আমরা বুঝতে পারছি যে গোটা হাড়িটার তৃণমূলের কি আছে। আমাদের মানুষ অত বোকা নেই, মানুষ সব বুঝে। এইটা মুসলিম সেন্টিমেন্টটাকে করে দিয়ে আবার হিন্দু মুসলিম একটা ডিফারেন্স তৈরি করে দিয়ে আবার সেই এনআরসির যেমন করেছিলেন, উনি সেই জিনিসটা করতে যাচ্ছেন, যাতে মুসলিম ভোটটা ঐক্যবদ্ধভাবে তৃণমূলের দিকে পড়ে এবং যে হিন্দু ভোটটা তৃণমূলের আছে সেটাও তার সঙ্গে থাকে। এর তার একটা বৃহত্তর প্ল্যানিং আছে, এইটা তিনি করতে চাইছেন। না, সেটা তো আপনারাও তো হিন্দুত্ব নিয়ে এগোচ্ছেন, তাহলে আপনাদের হিন্দু ভোটে তৃণমূল ভাগ বসিয়ে দেবে, এটা আপনি কিভাবে ভাবছেন? দেখুন, হিন্দুরা বেসিক্যালি কিন্তু কোনো কনসেন্ট্রেট ওইভাবে করে না, মাইন্ড অনেক উদার। স্বাভাবিকভাবেই আমাদের যার জন্য হিন্দু ভোটটা ভাগাভাগি হয়ে যায়, এবং আমরাও কোনো সময় ওরকম বিজেপিও কোনো সেন্টিমেন্টাল ভাবে আমরা ভোট করি না, হিন্দুত্ব উগ্র করে দিয়ে। আমরা হিন্দুর কথা বলি, আমরা হিন্দু যেখানে অত্যাচারিত হচ্ছে, শরণার্থীরা আমাদের দেশে এসে থাকবে সেই কথা বলি, আমরা বলি। আমরা কিন্তু কখনোই মুসলিমদের সম্বন্ধে ঘৃণার কথা বলি না, কোনো সময় বলি না। এখন এই ঘৃণাটা কিন্তু তৈরি করছেন মমতা ব্যানার্জি। আপনি একটা জিনিস দেখেন, 2011 সালের পর থেকে তিনি যেভাবে করতে, 2014 সাল যখন চলে এলো, 14 সালের পর থেকে কিন্তু সারা পশ্চিমবঙ্গে এই হিন্দু মুসলিম বিভাজনটা কিন্তু মমতা ব্যানার্জি করতে আরম্ভ করলেন মারাত্মকভাবে। তখন থেকে এই বিভাজনটা এসছে, এটা তো বিজেপি করেনি, এটা উনিই করেছেন। এমন এমন ব্যবস্থা করেছেন, এমন এমন কথা বলেছেন যাতে হিন্দুদের সেন্টিমেন্টে আঘাত লাগে। এবং এই ঘটনার থেকে হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতিটা পশ্চিমবঙ্গে আরো দৃঢ়ভাবে এই অবস্থাকে রূপটা নিয়েছে। আজ তার জন্য তুমি দায়ী, বিজেপি দায়ী না। কিন্তু সংখ্যালঘু তো আবার দেখছি অনেক জায়গাতে কংগ্রেসের পাশে চলে আসছে সংখ্যালঘুরা অনেক অংশে। এই ক্ষেত্রে কি আপনারা? ওই জন্যই তো উনি চাইছেন এই যে এসআইআরটা করতে। এসআইআরটাকে তিনি বুঝাতে চাইছেন যে এসআইআরে যদি আপনার নাম বাদ হয়ে যায়, তাহলে যাদের মুসলিমদের নাম বাদ হয়ে যাবে তাদেরকে আমাদের দেশ থেকে ভাগিয়ে দেওয়া হবে। মুসলিমদের ইউনাইটেড করার প্রক্রিয়া করছেন, যাতে এই ভোটটা ডিভিশন না হয়, না কংগ্রেস সিপিএম জোটের কাছে না যায়, উনার কাছে সম্পূর্ণটা থাকে, তাহলে উনি আবার ক্ষমতায় আসবেন। কিন্তু অনেকে তো আবার বলছেন যে হুমায়ুন কবিরকে তৈরি করার পেছনে রয়েছে শুভেন্দু অধিকারী। না, এগুলো কোনো প্রশ্নই নেই। কারণ শুনুন, না, এটা রাজনৈতিক মহলে এগুলো একটা ন্যারেটিভ তৈরি করছে, তৃণমূলই করছে। এটা তৃণমূলই ন্যারেটিভ তৈরি করে প্রচার করছে। আমি তো একটা কথা বললাম, সারা ভারতবর্ষের ক্ষমতায় বিজেপি যে এসছে, বিভিন্ন রাজ্যে এসছে, আমরা কোনো হুমায়ুন কবির মিম সিম দিয়ে আমরা আসিনি। আমরা আমাদের সাংগঠনিক শক্তিতে ভারতীয় জনতা পার্টি এসছে। আর পশ্চিমবঙ্গে যদি আমরা আসি, আমাদের সাংগঠনিক শক্তিতেই আসবো। আমাদের ওই মিম, তারপরে আপনার এই যে ভাইজান, তারপরে আমার হুমায়ুন, এদেরকে লাগবে না। বা আরএসএস এর সহযোগিতা,
আরএসএস এর শুনুন, আরএসএস তো আর ডাইরেক্ট পার্টি না, একটা সামাজিক কিন্তু সহযোগিতা থাকে, বিজেপির সহযোগিতা আমি বলছি, সহযোগিতা তো ডাইরেক্টলি আরএসএস ভোটে নামে না। আরএসএস যেটা হচ্ছে, আরএসএস কিন্তু রাষ্ট্রের কথা বলে, রাষ্ট্রের কথা বলে, ও মানুষকে দেশের প্রতি জাতীয়তাবাদের কথা বলে, ঐক্যবদ্ধ করে। সেটাতে আমাদের লাভ হয় কিছুটা, কারণ আমরা একই রাস্তায় চলি, আমরাও রাষ্ট্রীয়ত্বের কথা বলি, আমরাও জাতীয়তাবাদের কথা বলি, আমরাও ইউনাইটেড ভারতবর্ষের কথা বলি। তো স্বাভাবিকভাবেই দুটোর মত যখনই সামনের বিধানসভায় আরএসএস কে আপনাদের সহযোগী হবে, এভাবে কাজ করবে না, কাজ করার ব্যাপার নাই। ওরা তো আরএসএস এর কাজ কন্টিনিউয়াস প্রসেস, 100 বছর ধরে তারা করছে যাতে রাষ্ট্রীয়তা শক্তিশালী হয়, ভারতবর্ষ যাতে পৃথিবীর বুকে একটা গৌরবময় জায়গায় যেতে পারে। আমরা এটাতে আরএসএস করেই যাচ্ছে, এটা কন্টিনিউয়াস প্রসেস, এটার সঙ্গে বিজেপির কোনো যোগাযোগ নেই। কিন্তু ওই প্রসেসটাতে আমাদের যেহেতু একই লক্ষ্য, স্বাভাবিকভাবে আমরা লাভবান হই, এই হচ্ছে ব্যাপার, আর কিছু নেই। এসআইআর এর যে ফাইনাল পাবলিকেশন লিস্ট হয়েছে, সেটা এখনো ধরা যাচ্ছে যে 14ই ফেব্রুয়ারি, কিন্তু অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে যে এটা ডিলে হতে পারে। তো এটা ডিলে হলে কি কোনো অসুবিধা আছে আপনাদের? কোনো আমাদের কিছু অসুবিধা নাই। আমরা একটা জিনিস চাইছি, আমরা সংবিধানকে সম্মান করি, গণতন্ত্রকে সম্মান করে ভারতীয় জনতা পার্টি। আমরা চাইছি একটা নির্ভুল ভোটার লিস্ট ইলেকশন কমিশন পাবলিশ করুক। এবার ইলেকশন কমিশন তার প্রক্রিয়া কিভাবে করবে, আগে করবে না পরে করবে, কিভাবে করবে, সেটা তাদের না। এই যে মানুষগুলো হয়রানির বিষয় নিয়ে, হয়রানির বিষয়ে আমি একটা কথা বললাম, কোনো কিছু যদি একটা সঠিকভাবে করতে হয়, নির্ভুল জিনিসকে, মানুষের একটু কষ্ট হয়, মানুষকে একটু কষ্ট সহ্য করতে হবে, কারণ এটা তার ভবিষ্যতের ব্যাপার আছে, তার নতুন প্রজন্মের ব্যাপার আছে। আজকে যদি এটা ঠিক হয়ে যায়, আমাদের আগামী প্রজন্মটা সিকিউর হবে। তো আগামী প্রজন্মকে ভালো রাখার জন্য, আগামী প্রজন্মকে ফ্লাওয়ারেস করার জন্য কিন্তু একটু কষ্ট আমাদের করতে হচ্ছে, এটা অস্বীকার করার কথা নেই। আপনি তো এই জেলার বিজেপির অবজারভার হয়ে এসেছেন, এই নতুন অবজারভার হওয়ার পর আপনি জেলাটাকে কি বুঝলেন? মানে বিজেপির, মানে এর মধ্যে আপনি কি কোনো আলোচনা, মিটিং, কোনো সভা কিছু করেছেন বা বিজেপি নেতৃত্বে বসেছেন? আজকে একটা আপনার ওপেন পরিবর্তন সভা ছিল, যেখানে একটা মিছিল এবং তার সঙ্গে একটা জনসভা হয়েছে। জনসভায় প্রচুর মানুষ সমাগম হয়েছে। আমাদের সুকান্ত মজুমদার, আমাদের যিনি কেন্দ্রীয় মন্ত্রী, তিনি ছিলেন, এখানকার এমপি ছিলেন, জেলা সভাপতি ছিলেন। আমি আজকে বিজেপির কিন্তু একটা ইউনাইটেড গ্রুপ, আমার চোখে মনে হয়েছে যে একটা ইউনাইটেড বিজেপি গ্রুপ আমি দেখলাম আজকে। গোষ্ঠীদ্বন্দ্ব না, আমি গোষ্ঠীদ্বন্দ্ব কিছু দেখতে পাইনি। আজকে একটা ইউনাইটেড গ্রুপ, সুন্দর রূপ দেখতে পেলাম, এবং প্রচুর মানুষ জমা হয়েছিল, এবং সবার মধ্যে পারস্পরিক জেলার প্রাক্তন প্রেসিডেন্টরা সব মঞ্চে উপস্থিত ছিলেন। একটা সুন্দর পরিবেশে আজকে সভাটা হলো। পরবর্তীতে আমরা আবার করব সভা। না, আমরা দেখেছিলাম যখন আপনার পার্লামেন্টারি ইলেকশন হলো 24-এ, এবং সেই সময় বিজেপির মধ্যে একটা কিন্তু ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, এবং ক্যান্ডিডেট নিয়েও বিরোধিতা ছিল, এবং অনেক কিছু ছিল। সেখানে কয়েকজনকে সাসপেন্ডও করা হয়েছিল সেই সময়। তো সেই বিষয়গুলো কি সব মিটে গিয়েছে আপনাদের, না আছে? আমার তো মনে হলো ঠিকই আছে, কারণ এখানে যিনি এমপি কার্তিক পাল, তিনি তো এখানে ভালো ভোটে জিতেছেন, এবং তিনি যেভাবে কাজ করছেন, এবং জেলা সভাপতি একসঙ্গে সবাই মিলে যেভাবে কাজ করছে, সুকান্ত দা এখানে সহযোগিতা করছে, তাই পরিবেশটা সুন্দরই আছে, এবং কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্বের আভাস বা না। এমপি ইলেকশনে আপনারা জিতেছিলেন, কিন্তু ওই এমপি ইলেকশনের 1 থেকে 1.5 মাসের মধ্যে হয়েছিল বাই ইলেকশন বিধানসভার। সেখানে কিন্তু আপনারা 50,000-এর বেশি ভোটে রায়গঞ্জে হেরেছেন। বাই ইলেকশন এরকম হলো কেন? বাই ইলেকশন যে কোনো জায়গায় গভর্নমেন্ট যেদিকে থাকে তার পক্ষেই হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, এবং সেই বাই ইলেকশনটা যদি আপনারা খোঁজ নেন, সেই বাই ইলেকশন না, সে মার্জিনটা তো প্রচুর, যেখানে আপনার বিধানসভাতে ঠিক করে না করা যায় 37,000-এর উপরে ভোটে আপনার বিধানসভাতে লিড ছিল এমপি ইলেকশনে, সেখানে 50,000-এর উপর মাইনাস, মানে কি আপনার প্রায় 90,000। ভোটটাই যদি ঠিক মতো মানুষকে দিতে না দেয়, মানুষ যদি ঠিক মতো ভোটটাই না দিতে পারে, তো কিন্তু এই ইলেকশনই হবে। আজকে রাজ্য সরকারও ওরা বাই ইলেকশন সমস্ত মেশিনারি স্টেট গভর্নমেন্টের কাজ করে, তারা ভোটটাই দেয়নি, এখানে মানুষ তো ভোটই দিতে পারেন না। এবার কি তাহলে আপনি অবজারভার হওয়ার পর এই জেলার সমস্ত বুথে কি আপনি এজেন্ট দিতে পারবেন? শুনুন, এখানে সংখ্যালঘু বুথ আছে প্রচুর, অনেক কটা বিধানসভা সংখ্যালঘু মেজরিটি আছে। স্থায়ীভাবে সংখ্যালঘু এলাকায় আমাদের লোক নেই, এটা অস্বীকার করতে আমাদের কোনো দ্বিমত নাই। যেখানে আমাদের লোক আছে সেখানে আমরা অবশ্যই দিতে পারবো, এবং সেখানে 100% আমরা দেবো। এবং যেখানে সংখ্যালঘু জায়গায় নাই, আমরা তার জন্য চিন্তা ভাবনা করছি। দেখি, এখন কেন্দ্রীয় নেতৃত্ব আছে, রাজ্য নেতৃত্ব আছে, তাদের সঙ্গে আলোচনা করে কিভাবে সাজানো যাবে তার পরিকল্পনা করা হবে। মানে এই সামনে বিধানসভা নির্বাচন আর টাইম নেই, হয়তো মনে করি এসআইআর পদ্ধতি চলে যাওয়ার পরে আমাদের প্রক্রিয়া শুরু, অলরেডি আমাদের সাংগঠনিক প্রক্রিয়া ভোটের শুরু হয়ে গেছে। সেটা বিভিন্নভাবে হয়েছে, বিভিন্ন অবজারভার আছে, নানা রকম আছে, আমি এটা ডিসক্লোজ করতে পারছি না। কিন্তু আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া
এবং যে ইলেকশন প্রক্রিয়া সেটা অলরেডি তো স্টার্ট। বিধানসভা প্রার্থী বাছাই নিয়ে আপনারা কত দূরে গিয়েছেন বিভিন্ন? শুনুন, এটা একদম ইন্টারনাল ম্যাটার এবং প্রার্থী কিন্তু রাজ্য কেন্দ্র ঠিক করে, এটা লোকালি কোনো ঠিক হয় না। বিভিন্ন নাম আছে, অনেকে প্রত্যাশী আছে, ঠিক সময়ে ঠিকভাবে প্রার্থী নির্বাচিত করবে এবং সেইটা প্রার্থী হিসাবে ডিক্লেয়ার হবে, এইটুকু আপনাকে বলতে পারি। একজন বিজেপি অবজারভার হিসেবে বিধানসভার সামনে আপনি আপনার দলের যে কর্মী তাদেরকে উদ্বুদ্ধ করবার জন্য কি কি বার্তা দেবেন, মানুষের কাছে কি কি প্রতিশ্রুতি রাখবেন বিধানসভার আগে, এবং আপনার দলের কর্মীদেরকে কি বলবেন? শুনুন, আজকে সারা পশ্চিমবঙ্গে গণতন্ত্রটা উঠে গেছে। বিজেপি আসলে গণতন্ত্রটা প্রতিষ্ঠিত হবে। আজকে যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পাচ্ছে না, টাকা দিয়ে অন্য লোক চাকরি পাচ্ছে। শিক্ষিত যুবকদের আজকে সুসাইডের জায়গায়, সেই পরিস্থিতি ঠিক হবে। আজকে খাদ্য কেলেঙ্কারি এবং এমন একটা অবস্থা হয়েছে যে যে কোনো ব্যাপারে একটা কাজ তৃণমূল যাই করতে যাচ্ছে সেখানেই এরা দুর্নীতি করছে। দুর্নীতি ছাড়া তৃণমূলের কোনো কাজ হচ্ছে না। একটা দুর্নীতি মুক্ত আমরা রাজ্য কিন্তু গড়ব এবং তাতে কেবলমাত্র বিজেপি না, সাধারণ নাগরিকদেরও এটা লাভ হবে। আমরা ওই জন্য সবাইকে আবেদন করছি, যারা কংগ্রেসে আছেন, যারা সিপিএমে আছেন, যারা সবাইকে আবেদন করছি, আপনারা যদি সত্যিই তৃণমূলকে হটাতে চান, রাজ্যকে দুর্নীতি মুক্ত করতে চান, রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে চান, তাহলে আপনারা কিন্তু এই ভোটটা অন্তত পক্ষে আপনারা নিজেদের ঝান্ডা সরিয়ে রেখে এই ভোটটা অন্তত পক্ষে বিজেপিকে দিন এবং রাজ্য সরকারের চেঞ্জটা হোক। না, সেই বার্তা কি আপনি কংগ্রেস নেতৃত্বকে দিচ্ছেন না কংগ্রেস কর্মীবৃন্দ? আমরা কংগ্রেস কর্মীবৃন্দকে দিচ্ছি, নেতৃত্বকে দিচ্ছি, সবাইকে দিচ্ছি। কিন্তু নেতৃত্ব যদি ঝান্ডা সরে যায় তাহলে তো ঝান্ডা সরে যায়, ঝান্ডাটাকে পাশে রেখে, হ্যাঁ, ঝান্ডা ছেড়ে আমি বিজেপিতে জয়েন করতে বলছি না, ঝান্ডাটাকে পাশে রেখে ভোটটাকে করুক, এই গভর্নমেন্টটাকে চেঞ্জ করুক। কারণ আজকে আখেরে যদি এটা না হয়, আবার সেই ভোট ভাগাভাগি করে তৃণমূলকে রেখে দেওয়া যায়, তাদেরও রাজনৈতিক পরিস্থিতি যেটা আছে, সারা পশ্চিমবঙ্গে রাজনীতি করার পরিবেশ নাই। আজকে যে এখানে মোহিত বাবুরা আছেন, ওনাকে ফ্রিলি রাজনীতি করতে পারছেন? কতটি কেস খেয়েছেন আপনি দেখুন তো। সিপিএম যারা আছে রাস্তায় নামতে পারে রাজনীতি করতে? আরে রাজনীতির পরিবেশটাই তো নাই। আগে তো সবার আগে রাজনীতির পরিবেশটা পশ্চিমবঙ্গে ফিরে আসুক, তারপর তো রাজনীতি করবেন ঝান্ডা নিয়ে। সেই রাজনৈতিক পরিবেশটাই তো আজকে পশ্চিমবঙ্গে নাই হয়ে গেছে। তো আমার বক্তব্য যে প্রথমে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি এইটা তো আগে করতে হবে, আজ গণতন্ত্রটা প্রতিষ্ঠা করতে হবে, তারপর তো আমি সিপিএম করবো, কংগ্রেস করবো, কে কি বিজেপি করবো, তারপরে তো করবো। তো আজকে তো সেই জায়গাটাকে আজকে তৃণমূল শেষ করে দিয়েছে। তো তৃণমূলকে যদি আমরা এখান থেকে না হটাতে পারি, তৃণমূলকে তাকে যদি রাজ্য থেকে না সরাতে পারি, তাহলে আমরা রাজনীতিটাই করবো কেমন করে, বা ওনারাই রাজনীতি করবেন কেমন করে? ওনাদের বেরোতে পারেন না, কেউ ওনাকে বেরোতে পারেন ঝান্ডা নিয়ে? বেরোতে পারেন না, বেরোলে কেস খাবেন, নাহলে তৃণমূলের গুন্ডারা মারবে। পৌরসভা ইলেকশনে বোম দিয়ে দিয়ে গোটা পৌরসভা ইলেকশন হয়ে গেছে, আজ পর্যন্ত পৌরসভার সঠিক একটা বডি গঠন হলো না রায়গঞ্জে। তো মানুষ তো দেখছে এটা। রাজনীতি করার জায়গাটাই যদি না থাকে তো কি রাজনীতি করবেন? ঝান্ডা নিয়ে দৌড়াদৌড়ি করে লাভটা কি আছে? আজকে আমাদের সময়ের অভাবে আমরা বেশি দূর আলোচনা এগোতে পারছি না, তবে অল্প একটু ছোট্ট সময়ের মধ্যে হ্যাঁ আপনার কাছ থেকে একটু আমরা জানতে চাইব যে এই বিধানসভা তো চলে আসলো, এই বিধানসভায় বিজেপির ক্ষমতা দখলের জন্য যেরকম আপনাদের কর্মসংস্থান নিয়ে আপনারা আলোচনা করছেন, যে কর্মসংস্থান আপনাদের মানে ওয়ান অফ দেম ডিমান্ডসগুলোর মধ্যে, এবং এই কর্মসংস্থান ছাড়াও আর কি কি বিষয় নিয়ে আপনারা মানুষের কাছে আপনারা যাবেন, কি কি চাইবেন? দেখুন, কর্মসংস্থান আছে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই আছে, আমরা দুর্নীতি করতে দিব না। আজকে বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো যেভাবে রাজ্য সরকার নিচ্ছে না, এটা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে আমাদের সরকার আসলে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো আজকে মানুষের কাছে পৌঁছে যাবে। আজকে দুর্নীতি করে করে সমস্ত টাকা, আজকে একটা পুকুর ভরাট থেকে আরম্ভ করে সরকারি জমি দখল, অন্যের জমি দখল, তৃণমূলের যে এই যে একটা মৎস্যান্যায় চলছে, সেই মৎস্যান্যায়টা বন্ধ করতে হবে। মানুষকে আমরা গণতন্ত্র, সুস্থ গণতন্ত্র আমরা ফিরিয়ে আনবো পশ্চিমবঙ্গে, যাতে প্রত্যেকে সমান সুযোগ পায়, বেকার যুবকেরা টাকা না দিয়ে নিজের যোগ্যতার ভিত্তিতে চাকরি পায়, মানুষকে যাতে আজকে পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে কাজ কর্মসংস্থানের জন্য যেতে না হয়, বাড়ির সমস্ত লোককে ফেলে, সমস্ত বিষয়টি নিয়ে আমরা সামনে আসবো। এখন আমরা যাচ্ছি একটু বিরতিতে, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।
গ্রসারি থেকে কসমেটিক্স। আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাত কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর 3টায়। সাফ কথা। ফিরে এলাম বিরতির পর। অম্লানদা, এসআইআর এখনো পর্যন্ত 58+ তো বাদ চলে গেছে এবং তারপরে 1,36,00,000 বিভিন্নভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্য দিয়ে আসছে। আপনাদের বিরোধী দলনেতা বলেছিল যে 1 কোটির উপরে মানুষের নাম বাদ যাবে এবং তার মধ্যে বেশিরভাগই রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশি মুসলমান। তো এখনো পর্যন্ত আপনারা কি ভাবছেন যে কতটা লোকের নাম বাদ যেতে পারে এই এসআইআর থেকে? আমাদের এবং এর সঙ্গে আরেকটু বলে রাখি যে বিরোধীরা বলছে যে আপনারা কোথায় রোহিঙ্গা আছে বা বাংলাদেশ মুসলমান আছে সেটাও দেখাতে পারছেন না। এই যে 58 লক্ষ চলে গেল, বলছে একটাও এখানে রোহিঙ্গা নেই, তারা বলছে। শুনুন, এটা বলুন। মানুষ কিন্তু ফর্ম 7 জমা দিতে যাচ্ছে, কিন্তু এটাকে খুব বুদ্ধি করে তৃণমূলের যারা আধিকারিক আছেন তারা কিন্তু জমা নিচ্ছেন না, রিসিভ দিচ্ছেন না। এবং যারা বিএলও আছে তাদেরকে অনেক জায়গায় তৃণমূলের নেতারা, অনেক জায়গায় মানে 90% জায়গায় তৃণমূলের নেতারা লোকালি ভয় দেখিয়ে কিন্তু কারোর নাম যাতে কাটা না যায় তার প্রক্রিয়া তারা শুরু করেছেন। এবার মানুষ যখন ফর্ম 7 জমা দিতে যাচ্ছেন, সেই জমা কিন্তু যাতে না নেয় সেটা কিন্তু নবান্ন নির্দেশ দিয়ে দিয়েছে, সেই জমা হচ্ছে না। স্বাভাবিকভাবেই তৃণমূলের একটা ভয় হয়ে গেছে যে ডিসক্রিপেন্সি আছে এর মধ্যে, সেটা যদি সঠিকভাবে ধরা হয়, ফর্ম 7 যদি জমা পড়ে, রিসিভ হয়, তাহলে কিন্তু নির্ভুলভাবেই ভোটার লিস্টটা প্রকাশিত হয়ে যাবে। সেই কারণে তারা এটা বাধা দিচ্ছেন, বিভিন্ন জায়গায় গন্ডগোল করার চেষ্টা করছেন। এবং এই প্রক্রিয়াটা যদি সঠিকভাবে হয় তাহলে ওই 1 কোটির কাছাকাছি মানুষ বাদ হবে, আমার যেটা মনে হয়। না, আমরা দেখলাম যে এখন কিন্তু এই ফর্ম 7 জমা দিয়ে বিভিন্ন জায়গায় গন্ডগোল হচ্ছে বিভিন্ন ব্লকে, এবং তাতে তৃণমূল থেকে যেটা অভিযোগ করছে যে বিজেপি নাকি এই ফর্ম 7 জমা দিয়ে কিছু বৈধ ভোটারকে বাদ দিতে যাচ্ছে। এটা হয় নাকি? ডকুমেন্টারি এভিডেন্স যার থাকবে, বৈধ ভোটার কেমন করে বাদ হবে? এইসব বোকা বোকা কথা বলে লাভ আছে? ধরুন আপনার কাগজ আছে আপনার কাছে সমস্ত, আপনার বাদ হবে? আপনার মনে হয় কারো বাদ হবে? এটা তো হতে পারে না, কোনোদিন হবে না। এরা কি করতে চাইছে, এরা ওই জায়গাটাতে আমরা বলছিলেন না যে ফর্ম 7টা জমা করতে পারছে না, জমা করতে পারছে, জমা করতে দিচ্ছে না তো। কিন্তু বিজেপি জমা করতে যে পারছে না, এর জন্য কি বিজেপি জমা করতে যাচ্ছে না? এটা সাধারণ মানুষ যাচ্ছে জমা করতে, কিন্তু বিজেপি কেন যাবে? কিন্তু আমরা তো কালিয়াগঞ্জে দেখলাম যে আপনাদের এবার যখন আপনাদের দলীয় একজন কর্মী এবং সে পদে রয়েছে, এবং সে কিন্তু যখন ফর্ম 7টা সাধারণ মানুষ জমা করতে যাচ্ছে, যখন নিচ্ছে না, তখন কিন্তু বিজেপির কাছে তারা আসছে, যেহেতু তৃণমূল এর বিরোধিতা করছে। স্বাভাবিকভাবে আপনাকে যে আটকাবে তার বিপরীতে আপনাকে যেতে হবে।
তখন কিন্তু মানুষকে সহযোগিতা করার জন্য বিজেপির নেতারা তাদের সঙ্গে যাচ্ছে তাদেরকে নিয়ে, কিন্তু তারপরেও জমা হচ্ছে না, এবং সেখানে তৃণমূল সচেতনভাবে সেখানে মারধর করছে, যেখানে প্রতিবাদ করা হচ্ছে সেখানে মারধর হচ্ছে, তাড়িয়ে দেওয়া হচ্ছে, এইসব বর্ণনা করছে, এবং অফিসারদের স্ট্রিক্ট নির্দেশ দেওয়া হচ্ছে কেউ রিসিভ করে জমা না দেয় সমস্ত ভিডিও। না, যখন মানুষ এই ফর্ম 7 জমা করতে পারছে না, আপনারা তাহলে কি করছেন? আপনারা এর বিরুদ্ধে কোনো আমরা কি করবো? আন্দোলন করছেন না কেন? আন্দোলন করলে কি এসআইআর প্রসেসটা নষ্ট হয়ে যাবে? না না, আমরা এগুলোর ব্যাপারে নেই, কিছুই নাই। আমরা শুনে ইলেকশন কমিশন তার স্বাধীন একটা সংস্থা, তার মতো করে সে করবে, তার সঙ্গে বিজেপি তাকে ইনিশিয়েট করবে বা কি করবে, বিজেপির কোন কিন্তু এগুলো ব্যাপার নেই। একটু আগেও আপনাকে বলেছি, এসআইআর সঙ্গে আমাদের ভোটে জেতার কোনো যোগাযোগ নেই, আমরা আমাদের সাংগঠনিক ভিত্তিতে ভোটে জিতবো। কিন্তু মানুষ যখন হয়রান হচ্ছে, স্বাভাবিক মানুষ যখন আসছে বিজেপি যাচ্ছে তাদের। না, আমরা সেটা বলছি না, বলছি যে মানুষের পাশে আপনারা নেই কেন? যেভাবে তৃণমূলের বিএলএ আছে, শুনুন, এখন মানুষের পাশে আমরা থাকি, হ্যাঁ, বিএলএরা যেভাবে মানুষের পাশে আছে সেভাবে নেই। আপনারা তো এই তো দেখেছেন রায়গঞ্জে কালকে মারধর করা হয়েছে আমাদের একটা নেতৃত্বকে, পঞ্চায়েতের তার মনে হয় তাকে মারধর করা, কিন্তু মারধর করা হচ্ছে, আপনারা নেতৃত্ব চুপ করে বসে আছেন কেন? চুপ করে আসছে না, ওদের তো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আছে, আমাদের সঙ্গে তো আমরা তো কখনোই আমরা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে লড়াই করতে যেতে চাইছি না। তৃণমূল তো একা আসছে না, তৃণমূলের সঙ্গে না, তাদের তো আদালত আছে, আদালতে তো আমরা যাবো, আদালতে যাবো, তাতে আদালতে যাবে, টাইম লাগবে, আদালতে টাইম লাগবে, সেটা আমরা চিন্তা ভাবনা করছি। আমরা যদি দেখি এরকম অবস্থা হয় তাহলে আদালতে যেতে হবে বাধ্য হয়ে, কারণ আমাদের মিটিং করতে তো আদালতে যেতে হচ্ছে। আজকে একটা শুভেন্দুবাবু মিটিং করতে, সুকান্তবাবু মিটিং করতে, শহীদ ভট্টাচার্যের মিটিং করতে আমাদের তো আদালত থেকে পারমিশন নিতে হয়, পুলিশ তো পারমিশন দেয় না, পুলিশ তো এদের হয়ে কাজ করছে। পুলিশ আর তৃণমূল একই হয়ে গেছে, এদের কোনো তফাৎ নাই। পুলিশ যেমন তৃণমূলের ক্যাডার, তৃণমূলের ক্যাডার। স্বাভাবিকভাবে এই অবস্থা দাঁড়িয়েছে। দরকার পড়লে আমরা ওয়াচ করছি, সমস্ত কিছু আমরা দেখছি, দরকার পড়লে আদালতে যেতে হবে যদি ফর্ম 7 জমা নেয়, বা ইলেকশন কমিশনকে আমরা বলবো যে কোনো অল্টারনেটিভ পদ্ধতি বার করো তোমরা, যে ফর্ম 7 জমা করা যায়। অনেক মাইগ্রেন্ট লেবার আছে যারা এখন এই এসআইআর প্রসেসের মধ্য দিয়ে তাদের নিজেদের নাম তালিকাভুক্ত করতে পারছেন না বা হিয়ারিংয়ে আসতে পারছেন না, তার কারণ তারা বিভিন্ন জায়গাতে রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে। তো এই লোকগুলোর নাম কি বাদ চলে যাবে? না, এদের না, বাদ যাবে না, বাড়ির লোক তো একদম বলে দিচ্ছে, বাড়ির লোক যদি ওর কাগজপত্র, রিলেভেন্ট কাগজপত্র জমা দেয় তাহলে থেকে যাবে না, মানে সেক্ষেত্রে বাড়ির লোকজনরা গিয়ে তারা সেটাকে করে দিতে পারবে, এটা তো বলেই দিয়েছে ইলেকশন কমিশন, এখানে কোনো সমস্যা নেই, সমস্যা কিছু নেই। সমস্যাটাকে আর্টিফিশিয়ালি তৈরি করা হচ্ছে, এবং সেটা তৃণমূল এবং রাজ্য সরকার সচেতন ভাবে করছে। ভোটার লিস্ট, আপনাকে বলছি, ভোটার লিস্ট যদি সঠিকভাবে তৈরি হয়ে যায়, ভুয়ো ভোটার যদি ভোটার লিস্ট থেকে বাদ হয়ে যায়, তাহলে কিন্তু তৃণমূলের জিতার সম্ভাবনাটা আরো 20% কমে যাবে। সেই ভয়টাই তারা পাচ্ছে, তারা ভোটটাকে ভুয়ো ভোট ফেলতে পারবে না, এই জন্য তারা ভয় পাচ্ছে। আমরা কিন্তু কোনো সময় এসআইআর নিয়ে ভোট করবো এটা ভাবছি না, ইলেকশন কমিশনকে দিয়ে ভোট করাবো ভাবছি না, আমরা সাংগঠনিক পদ্ধতিতে ভোট করব, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। কিন্তু এই যে বিভ্রান্ত করছে তৃণমূল মানুষকে, একটা ভয়ের পরিবেশ তৈরি করছে যে তোমাকে দেশ থেকে চলে যেতে হবে, সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে, ভয়ের পরিবেশ করে নিজের রাজনৈতিক ফায়দা করার চেষ্টা করছে, মানুষ তো এটা বুঝবেই। তো এই বিষয় নিয়ে আপনাদের প্রচার কি থাকবে? এই বিষয়টা নিয়ে এই বিষয়টা আমি তো পার্টিকুলার বলে দিলাম, যে বিষয়টা হচ্ছে একটা সঠিক, মানে সেটা কি সংখ্যালঘুদের মধ্যে আপনারা প্রচার করবেন যে ভয় পাবেন? আমরা তো ওপেনলি বলছি, আমাদের সমস্ত মিটিং নিচে সমস্ত বলছি, আপনারা ভয় পাচ্ছেন কেন? এবং যারা আজকে ভারতীয়, আপনাদেরকে এই প্রচেষ্টা আছে যে সংখ্যালঘুদের আপনাদের পক্ষে আনবা? আমরা তো একটা পরিষ্কার কথা বলছি, যারা ভারতীয় মুসলিম, যারা ভারতবর্ষের পূর্বপুরুষ ধরে বাস করছেন, যারা ভারতবর্ষের পরাজয়ে বাজি পোড়ান না, যারা ভারতবর্ষের উন্নতিতে আনন্দ বোধ করেন, তারা সবাই আমাদের ভারতবাসী, সবাই একটা হিন্দু যা সুবিধা পাবে সরকারের কাছ থেকে ভারতবাসী হিসাবে, একজন মুসলিমও সেই সুবিধা পাবে, তারও যা আমার ভারতবর্ষের মাটিতে অধিকার, একটা হিন্দুরও তাই অধিকার, এটা তো স্পষ্ট করে বিজেপি বলছে। তাহলে আমরা এই জায়গাটা ধরে নিতে পারি যে তৃণমূল যখন চাইছে যে হিন্দু ভোটকে বিভাজন করে তার পক্ষে নিয়ে যাওয়ার জন্য, আপনারাও তাহলে এবছর যে বিধানসভার আগে চাইবেন যে মুসলিম ভোটকেও ভাগ করে একটা অংশকে বিজেপি। এইটা মুসলিমদের বুঝতে হবে, আমরা বোঝানোর চেষ্টা করছি। আপনি একটা কথা বলছি, সাচার কমিশনের রিপোর্টে পশ্চিমবঙ্গে যে মুসলিমদের অধোগতি, শিক্ষা ক্ষেত্রে হোক, পুষ্টির ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, এটা তো ছিল, এটা সর্বজনগ্রাহ্য রিপোর্টে। কিন্তু একটা জিনিস মুসলিমদের বলবো, এশিয়ার মানে যে সাচার রিপোর্ট যার ভিত্তিতে হয়েছিল, তার আগে গভর্নমেন্টে কারা ছিল? বিজেপি ছিল, এই কংগ্রেস ছিল, নাহলে বামফ্রন্ট ছিল, আর কংগ্রেস তো তৃণমূলেরই ঠাকুরদা, তারাই ছিল, তারাই মুসলিমদের এই অবস্থা পশ্চিমবঙ্গে তৈরি করেছে, বিজেপি তো করেনি, তখন তো বিজেপি ছিল না।
কারা করেছে? মুসলিমদেরকে বুঝতে হবে যে কারা মুসলিমদের প্রকৃত ক্ষতি করছে আর মুসলিমদের কারা ভোটে ইউজ করছে। মুসলিমরা যতদিন না বুঝবে তখন তাদের এই অবস্থায় হবে, তারা পিছিয়ে থাকবে। আমরা তো আহ্বান করছি যারা ভারতীয় মুসলিম তারা আমাদের সঙ্গে চলে আসুন। আমরা বিজেপি আপনাদের সিকিউরিটি দিবে, আপনাদের বলছি তো আপনাদের একটা হিন্দুর যে এই মাটিতে অধিকার আছে, আপনাদেরও সেই অধিকার আছে এবং নির্ভয়ে আপনারা থাকুন। আপনাদের ভয় দেখিয়ে একটা ভোটের মেশিন হিসাবে কাজ করাচ্ছে তৃণমূল, কংগ্রেস, বামফ্রন্ট, আপনারা সেই জন্য করছেন না, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। হুমায়ুন কবিরও কিন্তু প্রকাশ্য বক্তব্য বলেছিলেন যে উত্তরপ্রদেশ, দিল্লি, এই সমস্ত জায়গা, হরিয়ানা যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে সংখ্যালঘুরা কিন্তু অসুবিধার মধ্যে নেই। কিন্তু হুমায়ুন কবিরও কিন্তু নাই, সত্যিই তো নাই। তাহলে এর মধ্য দিয়ে অনেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে হুমায়ুন কবির বিজেপিকে ফেভার করছে এই রাজ্যে। না না, হুমায়ুন কবির ওর অ্যাঙ্গেলে ওর কথা বলছে, উনি ওর অ্যাঙ্গেলে কথা বলছে, মানে সেই কথা বলাটা কিছুটা হলে আপনার ফেভারে যাবে না। আমরা ফেভারে নেওয়ার ব্যাপারে আমরা নাই। আমরা হুমায়ুন কবির কি বললো, ফেভারে বললো বা পক্ষে বললো, কি হলো সেটা তো আমরা নাই। আমরা আমাদের নিজস্ব নীতি আছে, আমাদের নিজস্ব ফিলোসফি আছে, আমাদের নিজস্ব প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াতেই আমরা করব, তার বাইরে আমরা যাবো না। আমরা কারোর সঙ্গে নাই, হুমায়ুন মিম কারোর সঙ্গে নাই। আমরা তৃণমূলের বিরোধী, আমাদের সঙ্গে যে আসবে আসুক, আমরা কারোর সঙ্গে নাই। আগামী বিধানসভায় পশ্চিমবঙ্গে আপনাদের টার্গেট কি আছে? আমরা মেজরিটি পাবো। কটা সিট নিয়ে আসবেন? আমরা মেজরিটি পাবো, 170-80 উপরে পাবো। কিন্তু আপনার যে বিরোধী দলনেতা আছে তিনি তো আরো বেশি বলেছেন। কি বলছেন? তিনি তো বলেছেন 200। টার্গেট তো আমাদের 200 আছে। আমার টার্গেট লক্ষ্যমাত্রা তো আমাকে 200 রাখতে হবে। এবং অমিত শাহ বলছেন 200 পার। 200 পার আমাদের টার্গেট তো আছেই, কিন্তু আমাদের যা স্ট্র্যাটেজিক ঝামেলা, মানে আমরা মেজরিটি আসবো এবং 170-এর উপর আমরা সিট অবশ্যই পাবো, মানে ক্লিয়ার পাবো। আজকে সময়ের অভাবে আর আমরা এগোতে পারছি না, আজকে এখানেই শেষ করছি আমাদের সাফ কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ভারত টিভি। সাফ কথা। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাফ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাফ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা।
কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র ভারত টিভিতে।